আমাদের এরপরে অনুগল্প পাঠ নির্মল কুমার চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাকে আমি এই সঞ্চালনার দায়িত্ব দিচ্ছি। নির্মল কুমার চট্টোপাধ্যায়। আমরা অনুগল্প পাঠের এই সেশনে চলে যাচ্ছি সরাসরি একদম। গল্পকারকে একটু ডেকে নেব, আপনারা একটু মঞ্চে আসবেন। বন্যী শিখা ঘটক, শ্যামলী রক্ষিত। দেবাশিস দে যদি এসে থাকেন একটু চলে আসুন মঞ্চে। আর গৌরী মৃণাল গল্প পড়বেন বন্যী শিখা ঘটক। সবাইকে শুভ ইংরেজি নববর্ষ জানিয়ে আমি আমার গল্প শুরু করছি। গল্পের নাম মুখোশ। বন্ধুরা, সময় এসেছে সবার এক হয়ে পথ চলার। নারী স্বাধীনতার জন্য নারীদের প্রতি যুগ যুগ ধরে অন্যায়ের প্রতিবাদে পুরুষদের সমান অধিকারের লড়াইয়ে আসুন আমরা বেঁধে বেঁধে থাকি। তিনি থামলেন। শ্রোতাদের মধ্য থেকে স্বতঃস্ফূর্তভাবে করতালি উঠে মাঠ ভরিয়ে দিল। লাজবন্তী, যিনি নিজেকে একজন অকৃত্রিম নারীবাদী বলে অহংকার করেন, নামের পরে স্বামীর উপাধি বর্জনের সাহস দেখান, তিনি আত্মতৃপ্তিতে শ্রোতাদের প্রতিক্রিয়া উপভোগ করলেন। তারপর শানিত কণ্ঠে বললেন, আন্তর্জাতিক নারী দিবস। প্রতিধ্বনি উঠল, জিন্দাবাদ জিন্দাবাদ। মাঠের জনসমাবেশ থেকে উত্থিত ধ্বনি আকাশ বাতাস ভরিয়ে দিতে লাগলো। আধ ঘন্টা ধরে নারীবাদী ও দীর্ঘদিনের একনিষ্ঠ সমাজকর্মী অধ্যাপিকা লাজবন্তীর জ্বালাময়ী ভাষণ সবাইকে উদ্দীপিত করেছে। কিন্তু লাজবন্তীর মন এখন আর সেদিকে নেই। মঞ্চ থেকে নেমেই তিনি ছুটলেন গাড়ির দিকে। এখুনি বাড়ি ফিরতে হবে। ভাষণ দিতে দিতে পোডিয়ামে রাখা মোবাইলে কর্তার মেসেজ দেখেছেন, কাম শার্প। কি ব্যাপার, হঠাৎ এমন ডাক? নিশ্চয়ই মেয়েকে নিয়ে সমস্যা। যখনই সামলাতে না পারেন লাজবন্তীর খোঁজ পড়ে। মেয়েটাকে লাই দিয়ে একেবারে মাথায় তুলেছে মানুষটা। মেয়েদের এত স্বাধীনতা দিতে নেই, সে কথা কে বোঝাবে তাকে? ঝড়ের বেগে ঘরে ঢুকতেই দেখলেন মেয়ে বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তার পথ আটকে দাঁড়ালেন। কোথায় যাচ্ছ? শান্তার কাছে। শান্তা? সেই বাজে মেয়েটা? ওর কাছে তোমার আবার কিসের দরকার পড়লো? নিজের স্ট্যাটাস এত ভুলে যাও কি করে? দরকার হলে সে আসবে, তুমি যাবে না। মম, তুমি খুব ভালো করেই জানো শান্তা বাজে মেয়ে নয়। ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে মাস্টার্সে, এখন পিএইচডি করছে সোশ্যাল ডিসঅর্ডার অ্যান্ড ইটস রেমেডি নিয়ে। শান্তার বেস্ট ফ্রেন্ড আমি। ও বিপদে পড়েছে, ওর পাশে আমাকে তো থাকতেই হবে। এখানে ওর কেউ নেই। পেইং গেস্টে থেকে চাকরি করে, পড়াশোনা চালায়। ওর ফিয়াঁসে ডিচ করে চলে গেছে, সে কি ওর দোষ? শি ইজ ভেরি মাচ শকড। খারাপ কিছু ঘটে গেলে শি নিডস মাই সাপোর্ট মম। এইসব মেয়েদের কোনো ক্যারেক্টার থাকে না। একজন চলে গেছে, আরেকজন আসবে। তুমি ওর সঙ্গে আর কোনো রিলেশনে থাকবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। বলে লাজবন্তী সশব্দে দরজা বন্ধ করে লক করে দিলেন। সেই দমকে সেন্টার টেবিলের ওপর থাকা খবরের কাগজের নারী দিবসের স্পেশাল বুলেটিনের পাতাটা উড়ে গিয়ে মাটিতে পড়ল। নমস্কার। ধন্যবাদ বন্যশিখা ঘটককে। এরপরে গল্প পড়বেন শ্যামলী রক্ষিত। গল্পের নাম ড্রিম ওয়ার্ল্ড। একটি অদ্ভুত সন্ধ্যা নেমে এলো এই উপকূলীয় শহরে। লবণাক্ত বাতাস এসে লুটোপুটি খাচ্ছে সারা শহর জুড়ে। মধুমতি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। সারাদিন একটা বই বা পত্রিকা কিছুই বিক্রি হয়নি। সে ভাবছিল এবার দোকানের শাটার নামিয়ে দিয়ে বিচে গিয়ে একটু বসবে। অনেক দিন পর এরকম একটা ইচ্ছে হচ্ছিল তার। সারাদিন তেমন পেট ভরে খাওয়া হয়নি। এই বন্দরে সমস্ত খাবারের দাম প্রচুর। এক সপ্তাহ ধরে তার কোনো বিক্রি নেই। 4-5 মাসের দোকান ভাড়া বাকি। মালিক যে কোনো দিন ভাড়া তুলে দেবে। তখন কি হবে সে জানে না, কিন্তু ঘটনা হচ্ছে সে আর পারছে না। এইভাবে আর সম্ভব হচ্ছে না। সারাদিনে বিক্রি নেই বলে এক কাপ চা পর্যন্ত খায়নি। মধুমতি রাজেন্দ্রম গত কদিন ধরেই খুব চিন্তায় আছে।
অনেক ভেবেছে তার প্রিয় এই দোকানটি নিয়ে তার শখের ড্রিম ওয়ার্ল্ডকে শেষ পর্যন্ত হয়তো আর রক্ষা করতে পারবে না। দিনরাত এই চিন্তায় তার নুব্জ অশক্ত শরীরটা আরও নুয়ে পড়ছে ক্রমশ। এই ভাবনাতেই আজকের দিনটা শেষ হয়ে গেল। ভাঙা মন নিয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে সে আর একটা সূর্যোদয়ের অপেক্ষায় দোকানের ঝাঁপ ফেলে দেবে ভেবেছিল। সমুদ্র তীরে সন্ধ্যার পর বই কেনার কোনো খদ্দের থাকে না। এখন মদের দোকানের ভিড় হয়। মধুমতি বয়সের ভারে নুয়ে পড়া ঘাড় সোজা করে স্থির দৃষ্টিতে দেখল দেদার মদ বিক্রি হচ্ছে। পলকহীন চোখে সেদিকে তাকিয়ে থাকে সে। একটা প্রবল দীর্ঘশ্বাস ফেলে দোকানে শাটারটা টানতে যাবে, ঠিক সেই মুহূর্তে একজন নাবিক এসে বলল, এক্সকিউজ মি, আমার একটা বই প্রয়োজন, অ্যান ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। বইটা কি আছে আপনার কাছে? মধুমতি বলল, দেখছি দাঁড়ান, বলে একটু খোঁজার পরই বইটা একটা সেলফ থেকে বার করে ধুলো ছেড়ে ওনার দিকে এগিয়ে দিল। উনি ছোঁ মেরে বইটা নিয়ে বুকে চেপে ধরে চোখ বুজে বিড়বিড় করছিলেন। মধুমতি অবাক হয়ে দেখছিল। নাবিকের চোখের পাতা তখন ভিজে উঠেছে। ক্রমশ গাল বেয়ে নেমে আসছে সেই লোনা জল। বুঝতে পারছিল না সে কি করবে, ওনাকে সরে যেতে বলবে নাকি অপেক্ষা করবে। সে জানতে চাইল, কি হয়েছে আপনার? উনি চোখের জল মুছতে মুছতে বললেন, বইটা আমার জলে পড়ে গিয়েছিল, তারপর থেকে আমি পাগলের মতো খুঁজছি, কোথাও পাইনি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে বাঁচালেন। উনি বইয়ের টাকাটা বাড়িয়ে দিলেন। মধুমতি বলল, মূল্য লাগবে না, আমি পেয়ে গেছি। বইটা বুকে কুড়িয়ে নিয়ে সেই নাবিক আস্তে আস্তে চলে যাচ্ছিল সমুদ্রের দিকে। নমস্কার। ধন্যবাদ শ্যামলী রক্ষিতকে। এরপরে আমরা ডেকে নেব গল্প পড়ার জন্য দেবাশিস দেখি। নমস্কার সবাইকে। আমার গল্পের নাম গন্তব্য। প্রতিদিনের মতন আজ মেট্রো ট্রেনের টিকিটে বিশাল লাইন। একে একে কাউন্টার থেকে কয়েন সংগ্রহ করছে। হঠাৎ চারদিকে গুঞ্জন, ঘর ঘর আওয়াজ। মাটির উপর থেকে স্টেশনে নামার প্রতিটা গেটের শাটার এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই স্টেশনে কোনো ট্রেন নেই। ট্রেনের সময় জানানোর ইলেকট্রিক ডিসপ্লে বোর্ডের আলো বন্ধ হয়ে গেল। কোনো ঘোষণাও নেই। মানুষজন শুধু একবার এদিক আর একবার ওদিক যাচ্ছে। সময়ের কাঁটা ক্রমশ এগোচ্ছে। কোনো মোবাইল টাওয়ার নেই, নেট কাজ করছে না। টিকিট কাউন্টারগুলির শাটার ঝপাঝপ বন্ধ হয়ে গেল। মহিলারা অসহায় মাটিতে বসে কাঁদছে। বড়দের কান্না বাচ্চাদের কান্নার সঙ্গে মিশে যাচ্ছে। পুরুষরা নিজেদের মধ্যে আলোচনা করছে, কিন্তু কোনো সমাধান নেই। কেউ স্টেশনে ঢুকতেও পারছে না, কেউ বাইরেও যেতে পারছে না। নিজেরা নিজেদের কৃতকর্মের জন্য নিজেদের কপালকে দোষ দিচ্ছে। 2 ঘন্টা সময় কোথায় দিয়ে চলে গেল টের পাওয়া গেল না। নতুন ঘোষণা, ট্রেন আসবে, তবে সবাই সব ট্রেনে উঠতে পারবে না। সবাইকে টিকিট কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়াতে বলা হলো। আগে দেওয়া টিকিট বা কয়েন আর কাজ করবে না। কাউন্টার থেকে যাত্রীদের প্রতিটা কয়েকটি প্রশ্নের মাধ্যমে বিচার করে কাউকে লাল, কাউকে সবুজ, কাউকে সোনালি রঙের টিকিট দেওয়া হবে। এখনই একটা ট্রেন আসবে, তাতে শুধু সোনালি টিকিটপ্রাপ্ত মানুষরাই উঠতে পারবে। ট্রেনটি যাবে মোক্ষপুর। যারা নতুন করে তাদের যাত্রা শুরু করতে চায় তারা পাবে সবুজ টিকিট। তাদের ট্রেন 10 ঘন্টা 10 মিনিট পর ছাড়বে। অবশিষ্ট যারা থাকবে তারা পাবে লাল টিকিট। এই লাল টিকিটপ্রাপ্ত ব্যক্তিদের ট্রেনের ব্যাপারে কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। জীবনচক্রের চাকা ঘুরতেই থাকে। নমস্কার। ধন্যবাদ দেবাশিস দেখে। এরপরে আমরা গল্প শুনব গৌরী মৃণালের কাছে। উপস্থিত সুধী মণ্ডলীকে আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমার গল্পটি পড়ছি। গল্পের নাম ধুমল অন্ধকার। কাল থেকে বাড়ির আবহাওয়া বেশ থমথমে। ঝিল অতিরিক্ত গম্ভীর, অভিও বিরক্ত। কাহাতকার ধৈর্য থাকে। বারবার বলা সত্ত্বেও মা কালো শালুকের বিছানার পাশের জানলাটা বন্ধ করেনি। স্কুল থেকে ফিরে ঘণ্টাখানেক ঘুমায় বাচ্চাটা। 3 তলার এই উত্তর খোলা ঘরে অঘ্রাণের হিমিল হাওয়া ছুঁয়ে যাচ্ছে বিকেল নামতেই। ফলে সন্ধে হতে না হতেই শালুকের নাক সুরসুর আর হাঁচি। কলেজ থেকে ফিরে ঝিলই ব্যাপারটা ধরেছে।
মামনি, আজও জানলাটা বন্ধ করনি তুমি? পই পই করে বলে গেছিলাম। একটু বেশি উঁচু হয়ে যায় গলাটা। ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন দীপা। অবাক দৃষ্টি মেলে বললেন, বন্ধ করিনি? না না, করেছিলাম তো। মানে আমি কি মিথ্যে বলছি নাকি? নিজেই দেখো না, হাউ ইররেসপন্সিবল। হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন দীপা। কাঁপা কাঁপা ঠোঁটে কিছু বলতে চেষ্টা করেন, তারপর দুহাতে মুখ ঢেকে সামনের চেয়ারটাতে বসে পড়েন। ননসেন্স। ঝিল দুপদাপ ঘরে ঢুকে যায়। অভি বাড়ি ফিরে সব শোনার পর আবার এক প্রস্থ শুরু হয়ে গেল। মহা সমস্যা হলো তো। বাবা চলে যাবার পর থেকে মা যেন কিরকম অদ্ভুত। রাতের বেলা মাঝে মাঝে উঠে এসে ব্যালকনিতে বসে থাকে। এই করে কি ভীষণ ঠান্ডা লাগালো কদিন আগে। আর কিছু বলতে গেলে হয় রেগে ওঠে, নয় হাউ হাউ করে কেঁদে ফেলে। আর ডলি মাসিকে দেখো, মেশো চলে যাবার পর একাই তো আছে। আবার এই তো দিব্যি বেরিয়ে পড়লো অরোরা দেখতে। ফিরে এক ঝুড়ি গল্প নিয়ে দেখা করতে এসেছিল দিদির সাথে। মা যে কেমন একটা ওয়ার্ড বিহেভ করলো, কি নিষ্পৃহ। ডলি মাসি মুখ ভার করে চলে গেল। ঝিল রাতে একান্তে বলল, আবার কি জেলাসি? অথচ মা বরাবর অন্যরকম ছিল। এত এফিশিয়েন্ট, এত লাইভলি। না, মনে হচ্ছে মায়ের একটা চেঞ্জ অফ প্লেস দরকার। বনুর কাছে কয়েক মাসের জন্য পাঠিয়ে দিলে কেমন হয়? ভোরবেলা ট্রেন ছেড়েছে। টিকিটের প্রিন্ট কপিটা কোথায় যে রাখা আছে, খুঁজতেও যেন হাজার ক্লান্তি। খাবার ব্যাগে প্যাক করা, খেতে ইচ্ছে করে না তেমন। কফি আর কেক নিয়ে এসে দাঁড়ালো প্যান্ট্রি বয়। হাসি খেলে গেল দীপার মুখে। হ্যাঁ, আগে ট্রেনে উঠলেই জানলার বাইরে ছুটে চলেছে সমান্তরাল সবুজ। ছোট্ট একটা স্টেশন পেরিয়ে গেল। জানলার কাছে গাল চেপে দেখার চেষ্টা করলেন একটু। ট্রেনের স্পিড কমছে বোধ হয়। ওপাশে কে বলল, ধানমণ্ডল আসি গেলা। ধানুমণ্ডল? সেই ধানুমণ্ডল নামটা এত চেনা কেন? দীপা এক মুহূর্তে চঞ্চল হয়ে ওঠেন। কবে যেন এসেছিলেন এখানে? সেই ছোটবেলায়? না, তারপর তখন তো অভি ছোট। বাগান ঘেরা কোয়ার্টার, স্টেশনের খুব কাছে। প্ল্যাটফর্মে একটা কদমের গাছ ছিল না? আছে এখনো? আর সেই লিলি ফুলটা? নিশ্চয়ই আছে। উঠে দাঁড়ান তিনি। সোমনাথের অফিসের গাড়ি এমন বিকেল গড়িয়ে এলে। হ্যাঁ, ওই তো ট্রেন থামছে বোধ হয়, থামছে। কোন দিকে দরজাটা? কোন দিকে? এক পা করে এগিয়ে যেতে থাকেন দীপা। আর একটু আরো। সহসা তীব্র হুইসল বাজিয়ে আরেকটি ট্রেন তাকে তছনছ করে দিয়ে বিপরীত দিকে ছুটে চলে যেতেই থাকে। নমস্কার। ধন্যবাদ গৌরী মৃণালকে। এরপরের আমরা চারজন গল্পকারকে ডেকে নেব। দেবব্রত সরকার, সুবীর মজুমদার, জয়দেব দত্ত এবং অর্ধেন্দু শেখর সান্যাল। আমি প্রথমে দেবব্রত সরকারকে গল্প পড়ার জন্য অনুরোধ করছি। আমার গল্পের নাম পাসওয়ার্ড। স্বামী অসিতের গালে সপাটে চড় কষিয়ে দিয়ে রাগে গজগজ করে উঠল কামিনী। রাত দিন গাজায় দম দিয়ে মাথাটাও কি গেছে? বুড়ি মরলে আমাদের কি হবে সে খেয়াল আছে? বুড়ি নবদ্বীপর কুসুমকলি, কঠিন রোগভোগে জীর্ণ এবং দীর্ঘকালের শয্যাশায়ী। এখন আর ডাক্তার তেমনভাবে দেখানো হয় না। বুড়ির তিন কুলে আপন বলতে একমাত্র নাতি অসিত জীবিত। সাত সকালে কুসুমকলির বিছানায় বাহ্যি পরিষ্কার করতে গিয়ে রাগের মাথায় অসিত কুসুমকলিকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়েছে। তারপর থেকে বুড়ি নড়ছে না। কামিনী অসিতকে বাপান্ত সাপান্ত করতে করতে বুড়ির বুকের কাছে কান নিয়ে গিয়ে বোঝার চেষ্টা করছে এখনও বুড়ির শ্বাস আছে কিনা। হঠাৎই যেন মৃদু নড়ে উঠল বুড়ির ঠোঁট দুটো। কামিনী পরিষ্কার শুনতে পেল কুসুমকলি যেন অনেক কষ্টে বলছে, ঠাকুর আমায় তুলে নাও, এত কষ্ট আর সহ্য হয় না।
আনন্দে লাফিয়ে উঠলো কামিনী। তারপর ঝমঝম করে বলে উঠলো, কত শখ দেখো, বুড়ি নাকি মরবে, মরতে দিলে তো ঠাকুর ঠিক আমার কথা রেখেছে, এই শনিবার 7 পোয়া দুধের সিন্নি দেবো। তারপর নিজের স্বামীর উদ্দেশ্যে খেকিয়ে উঠলো, বসে কি দেখছো, যেমন কাজ বাদিয়েছো, যাও ওষুধ কিনে নিয়েছো। পই পই করে কতবার বলেছি রাগের মাথায় উল্টোমালটা কিছু করবে না, তবুও ঠিক সেই খরচ বাদিয়ে ছাড়লে। এবার যা করেছো দেখো কত টাকায় বুড়ি ঠিক হয়, দেখো আবার হাতটার ভাঙলো কিনা। কামিনী জানে এই বুড়ির বেঁচে থাকাটা তাদের এই ছোট্ট সংসারের জন্য ঠিক কতটা জরুরি। তার এই গাঁজাখোর অকর্মণ্য স্বামীর এই দিদিমাটাই তাদের সংসারে তাদের খেয়ে পড়ে থাকার পাসওয়ার্ড। মাসান্তে কুসুমকলির ব্যাংকে জমা হওয়া তার 30 বছর আগে তার মৃত স্বামীর সরকারি চাকরির সৌজন্যে পাওয়া পেনশনটাই যে তাদের সংসারের আয়ের একমাত্র চাবিকাঠি। নমস্কার। ধন্যবাদ দেবব্রত বাবুকে। এর পরের গল্প পড়বেন সুবীর মজুমদার। গল্পের নাম পিছু ডাক। পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকলো, গলাটা চেনা আর অচেনার মাঝামাঝি। বাসে আমি জানলার ধারে সিটে বসে আছি, শরীরটাকে বেঁকিয়ে দাঁড়িয়ে দেখলাম পিছনে, না চেনা কেউ নেই, আবার অচেনা কেউ যে আমাকে ডাকলো সেরকমও নেই। 3 বার এরকম হলো। পাশের সহযাত্রী বিরক্ত। একবার নয়, এমন ঘটনা মাঝে মাঝে হচ্ছে আমার সঙ্গে। শুনেছি অপ্রকৃতিস্থ যারা নিজে নিজে অবান্তর কথা বলে তারা আসলে কোনো অদৃশ্য দ্বিতীয় ব্যক্তির সঙ্গেই কথোপকথন করে, সেই ব্যক্তির কথা সে পরিষ্কার শুনতে পায়। আমার সঙ্গে অবশ্য এমন কিছু হচ্ছে না, কেবল শুনতে পাই পেছন থেকে কেউ ডাকছে, সেটা কখনো ভিড় রাস্তায় বা বাসে। এসব কথা মনে আসার পরে পিছু ডাকগুলো আমি একেবারে পাত্তা দিচ্ছি না। এই কয়েকটা দিন আগে চায়ের দোকানে অজয় আমাকে বলল, তোমার কি শোনার কোনো সমস্যা হচ্ছে? আমি অবাক হওয়ার ভান করলাম, তাচ্ছিল্যের ঢঙে বললাম, সে আবার কি কথা? হ্যাঁ গো, গতকাল তেমাথার মোড়ে পেছন থেকে তোমাকে কতবার ডাকলাম, তুমি সাইকেলে যাচ্ছিলে, কোনো সাড়া দিলে না। আমি তো বেকুব বনে গেলাম, কিছু ভাবছিলে নাকি? যা ঘটে গেছে ভুলে যাও দাদা, ওটা একটা দুর্ঘটনা ছিল। আমরা সবাই আলোচনা করি বৌদির মৃত্যুতে তোমার কোনো হাত ছিল না, তুমি নির্দোষ। আসলে অজয়ের ডাক আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু না শোনার ভান করি, কারণ পিছন ফিরে হয়তো দেখতাম কেউ আমাকে ডাকছে না। অজয়কে এটা ওটা বলে কাটিয়ে দিলাম তখনকার মতো, কিন্তু আজ যেটা হলো সেটার রেশ কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। পিছন থেকে আমার কাঁধে একটা ভারী হাত, ঘুরে দেখলাম আমার মৃত বাবা। বললেন, যা ঘটে গেছে ভুলে যা, তোর কোনো দোষ নেই, চাকরিটা মন দিয়ে কর। আমি তো অবাক, বাবাকে বললাম, তুমি এসব কেন বলছো? আরে রত্নাকে আমি তো চিনি, ও একটা ভুল করে ফেলেছে, নিজেকে তুই দোষী ভাবিস না। দেখলাম বাবার চোখেও জল চিকচিক করছে। আমি রত্নাকে ভোলার চেষ্টা করছি, কিন্তু ওর ওই দৃশ্য বারে বারে আমায় গ্রাস করছে। খুব অসহায়ভাবে বললাম কথাটা, তোর উকিলটা কেমন মামলা চালাচ্ছে? কথোপকথনে আমি এখন বেশ সহজ হয়ে গেছি। বললাম, উনি বলছেন সাজা হলো সেটা যাতে কম করানো যায় চেষ্টা করছেন। আর অফিস অফিস ঠিক আছে। কথাটা শুনেই বাবা ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আমার গাটা একটু ছমছম করছিল। কয়েকদিনের মধ্যে দেখলাম শুধু রত্না নয়, আরো অনেক বিষয় আসছে। দাদার সঙ্গে বাজি রেখে সুপুরি গাছে উঠেছি, সেই কবেকার কথা। অনেকটা উঠেছি, দাদা নিচে থেকে গাছটাকে দোলাতে শুরু করলো। আমি চিৎকার করলাম, অফিসের লোকেরা আমার চিৎকারটা শুনলো। একদিন রুনুর সঙ্গে কথা বলছিলাম, ওর বাবা ট্রান্সফার হয়ে অনেক দূরে চলে যাচ্ছে। আমার কান্না পাচ্ছিল। আমার চিৎকার আর কান্না শুনে অফিসে আমাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। স্যার আমাকে ওনার কেবিনে ডেকেছেন, সঙ্গে কৌস্তব আর সুগত। কেবিনে বসেছি, তখনই ছেলেবেলার বন্ধু প্রভাত আমাকে বলল, তোর জামার বগলটা ছেঁড়া। স্কুলের বন্ধুরা সব হেসে উঠল। আমি খুব রেগে গেলাম। বললাম, নতুন জামা পরে এসেছি আর তুই বলছিস ছেঁড়া? স্যার বেশ ধমকের সঙ্গে বলল, তোমার এসব কি হচ্ছে? কৌস্তব, মনোময়কে তোমরা ট্রিটমেন্ট করাও, আমি কন্ট্যাক্ট দিচ্ছি, আর যদি পারো ওকে আলাদা করে কোম্পানি দাও। কৌস্তব আর সুগত সব ব্যবস্থা করেছে। ওদের সঙ্গে আমি ক্লিনিকে এসেছি। ক্যাবে ওরা অনেক ঠাট্টা ইয়ার্কি করেছে।
আমি তাল মিলিয়ে কথা বলার চেষ্টা করে গেছি। ওরা দুজনে ক্লিনিকের ভেতরে গেলে আমি লবিতে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই পিছন থেকে আমার কাঁধে আর একটা ভারী হাত। ভাবলাম বোধহয় বাবা, কিন্তু না, ইনি রত্নার বাবা। ওনার চোখের দৃষ্টি বেশ ঝাপসা। খুব স্নেহের কণ্ঠে আমাকে বললেন, অনেক দিন হলো তোমরা সন্তোষপুর আসনি, রত্নাকে নিয়ে একবার এসো। কবে আসবে? আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম। রত্নার মা ওর বাবাকে টেনে নিয়ে চলে গেল আমার সামনে থেকে। দেখলাম রত্নার মায়ের চোখে আমার প্রতি ঘৃণার আগুন ঝরছে। নমস্কার। ধন্যবাদ সুবিদ্যাকে। এরপরে আমাদের আজকের এই অধিবেশনের শেষ গল্পকার অর্ধেন্দুশেখর সান্যাল। সবাইকে নমস্কার। বছরের প্রথম রবিবার এরকম একটা গল্প কবিতার পাঠে আসরে আমি আসতে পেরে আমি ধন্য, এবং সাহিত্য সৃজনীকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমার গল্পের নাম সন্ত্রাস। সকালে আমার দাদু ভাইকে নিয়ে স্কুলে গেলাম। একটা ইংরেজি মিডিয়াম স্কুলে 3য় শ্রেণীতে পড়ে। শুনেছে খুব নামকরা স্কুল। বাড়ি থেকে রিক্সা করে যায়, আবার ফিরেও আসে। কিন্তু গতকাল থেকে দাদু ভাই জেদ ধরেছে আমাকে নিয়ে যাবে। অনেকের দাদু আসে ওখানে, তাই আমাকেও একদিন যেতে হবে। যথারীতি ওকে গেটের সামনে দিয়ে আমি আরও কজনের সাথে আলাপ করলাম। সামনের একটা চায়ের দোকানে চাও খেলাম। বেশ ভালোই লাগলো এনাদের সাথে আলাপ করে। মাঝে মাঝে আসার কথা বলে আমিও স্কুলের সামনে এসে দাঁড়ালাম। অনেক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, দেওয়ালে নানান ছবি আঁকা আছে, সাথে ইংরেজিতে তাদেরই কথা লেখা। ঘুরে ঘুরে অনেক ছবি দেখলাম, কথাগুলোও পড়লাম। একটা জায়গায় এসে আমি দাঁড়িয়ে পড়লাম। লেখার আকৃতি কেমন যেন হয়ে আছে। পড়তে গিয়ে দেখলাম যে গোপনে বাংলা ছাড়ান লেখা আছে। চোখ ঝাপসা হয়ে গেল। কি বলছে ওখানে? এতদিন ধরে কেউ দেখেনি? আমারই চোখে পড়ল। যাদের সাথে আলাপ হলো তারাও কি দেখেনি এই লেখাটা? ওনাদের ডাকতে গিয়ে আর পেলাম না। ফিরে এসে আবার সেই জায়গায় এসে দেখলাম ওই সেই একই লেখা আছে। আমারই কি ভুল? কি জানি কি দেখতে কি দেখলাম। নমস্কার। ধন্যবাদ অর্ধেন্দুশেখর সান্যালকে। জয়দেব দত্তকে উনি এসছেন এইমাত্র, ওনার গল্পটা আমরা শুনে নেব। গল্পের নাম লুট। কালে কালে আমাদের গাঁটা কি হলো রে? আমাদের মাঠগুলো, আমাদের বাদাগুলোতে কাস্তে হাতে মেয়ে মরদে আর ধান কাটে না। গোয়ালের মাচা থেকে নাঙল, জোয়াল, গরু বাছুর সব হুড় হুড় করে জলের দামে বিক্রি হয়ে গেল। দুলালি মন ভোলালি, সেই শ্যামলা রঙের মেদিনীপুরি কন্যা দুলালি গাঁয়ের চ্যাংড়াগুলোর মন ভোলাতে ফাঁকা ফই ফিক্কির মাঠের আল টপকে টপকে মাথায় বাক্স প্যাটোরা নিয়ে কালীপদবাবুর খামারে আর নেটোবাটির দল নিয়ে আসে না। লজমন প্রসাদ, সেই নাক লম্বা লঙ্গমোজ প্রসাদ, যে কিনা নাকে নসি নিয়ে নাকের ফুটো দুটো বড় করে ফেলেছে, সেই নাক লম্বা লজমন প্রসাদ এখন আর হারমোনিয়ামের বেলো টিপে রামায়ণ গান করে না। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কি দুঃখ, কি দুঃখ। ইদানিং আমাদের পাড়ায়, শুধু পাড়ায় কেন, আমাদের আস্ত গ্রামটাতে চোরের উপদ্রব বেড়েছে খুব। কাঁথা কুঁতুড়ি থেকে শুরু করে ছেলে মেয়েদের খেলনা পুতুল যা পাচ্ছে চোখের সামনে তাই নিয়ে পালাচ্ছে। বাজারে যে কত ধরনের চোরের আবির্ভাব হয়েছে, ছিটকে চোর, সিন্ধকাঠি চোর, ভদ্র চোর, অভদ্র চোর, শৌখিন চোর, আরও কত ঝাঁ চকচকে ভ্যারাইটি টাইপের চোরের সংখ্যা যে বেড়েছে, সে কথা কি বলবো। আমি চোরের ভয়ে সদা বা সতর্কে থাকি, যাতে অন্তত আমাদের ঘরে চোর না ঢুকে। তার জন্য ফুল টাইম ঘরের দরজা, জানালা, এমনকি দেওয়ালের ফুটো ফাটা, মেঝেতে ইঁদুরের গর্ত সব মাটির চাপা দিয়ে বন্ধ করে দিয়েছি। জানালার ফাঁক ফোঁক করে নিপাট করে নেট খাঁচিয়ে রেখেছি, যাতে মশা পর্যন্ত গলতে না পারে। চোর তো কম দস্তুর। এমনিতেই কোমর ভাঙা মানুষ আমি, তার উপরে একাহারি, অর্থাৎ রাতে দিনে একবার খাই, যাতে সংসার খরচ কিছুটা হলেও কমে। তবে খরচ কমে কিনা জানি না, এটুকু শুধু জানি এক প্রকার না খেয়ে আমি বেশ বিন্দাস আছি। আমি বিন্দাস থাকলেও আমার ছেলে প্রবীর কিন্তু মোটেই ভালো নেই। সংসারের কথা চিন্তা করে বুকের হাড়গুলো পোকাতে কুটকুট কেটেছে। পোকাতে কুটকুট কাটলেও
হাড়গোড়গুলো বুকে আটকে রাখার জন্য রাস্তার মোড়ে একটা বইয়ের দোকান করেছে, ওই ছোটোখাটো দোকান আর কি। বিক্রিবারটা হয় শুনেছি অল্প বিস্তর। আমাদের ওই একটাই মাত্র সম্বল, তাই সারা দিন হাঁটু মুড়ে দোকান আগলে পড়ে আছে ছেলেটা। শুনেছি এখন নাকি ব্যবসার অবস্থা খুব ঢিলে, কোনো রকম হাত আগুল দিয়ে দিয়ে দোকানটাকে টিকিয়ে রেখেছে। সে অনেক কায়দা, অনেক কেসারত, ব্যবসা ভালো নাই বলেই প্রবীরের মনটাও ভালো নাই। ঘরে কখন খেয়ে যায় কখন না খেয়ে যায় তাও জানতে পারি না। ছেলেটা দিনকে দিন কেমন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত বিয়ে হয় নাই। ছোটোখাটো দোকান দেখে মেয়ের বাবা ভড়কে পালিয়ে যাচ্ছে। পালাবে নাই কেন? এই যুগে বেকার ছেলেদের মেয়েদের কি আর বিয়ে হয়? হয় না, হয় না। অভাব যদি দরজা গোড়ায় এসে দাঁড়ায়, প্রেম ভালোবাসা জানালা দিয়ে পালায়। তাই প্রেম বা ভালোবাসা একবার যদি হামাগুড়ি দিয়ে আমাদের ঘরের ভেতর ঢুকে, তো পরম আদরে তাকে আটকে রেখে দেব। পালাবে কি করে? ঘরের জানালা দরজা সব এমনি এমনি বন্ধ করেছি কি? পালাবার পথ নাই, পথ নাই। কে বলল পথ নাই? এই তো আমি পথে হাঁটছি, পথ না থাকলে কি করে হাঁটবো? পথের উপর দিয়ে পা মারিয়ে মারিয়ে হেঁটে চলেছি। পঞ্চায়েত নতুন ঢালাই রাস্তা করেছে, একদম ঝাঁ চকচকে রাস্তা, পায়ের নিচে সিমেন্টের ধুলো পর্যন্ত লেগে যাচ্ছে। শুনেছি সিমেন্টে পা খেয়ে দেয়। পা খেয়ে নিলে কি হবে আমার? এই পাগুলোই তো আর অবশিষ্ট আছে, দেহের অন্যান্য যন্ত্রগুলো সব কাল গ্রাস করে নিয়েছে। আমি প্রবীরের কাছে যত যাচ্ছি তত হাঁটার জোর বাড়ছে, মনে হয় প্রবীর আমাকে টানছে। এ এক অদৃশ্য টান, সন্তান টান যাকে বলে আর কি। প্রবীর আমাকে দেখে জাত পরুনায় খুশি হলো। বাবা বলল, বাবা তুমি এসেছো যখন একবারটি দোকানে বসো, আমি এক্ষুনি যাব কি আসবো, খদ্দের এলে কিন্তু কিচ্ছু দিও না। আমি বললাম, না না, কাউকে কিছু দেবো নাই নে, তুই যতক্ষণ ইচ্ছা পরম শান্তিতে যা। প্রবীর খুশি হলো, খুশি হয়ে তরস্ত চলে গেল। আর উল্টো দিক থেকে ধীর পায়ে হেঁটে হলো এক জোড়া সদ্য ফুটন্ত গোলাপ। আহা হা, গোলাপ, গোলাপি আলোয় প্রবীরের দোকানটা ঝিকমিক 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 করছে। আহা, ঝিকমিক ঝিকমিক। প্রবীর কি এই গোলাপ জোড়ার মধ্যে যে কাউকে একজনকে বৃন্তর থেকে ছিঁড়ে ঘরে তুলতে পারবে নাই? পারবে বই কি, আলবাত পারবে, নিঘাত পারবে। ডান দিকের উঁচু মাথা হেসে বলল, প্রবীরদা নাই? আমি সুরেলা কণ্ঠে গলে গেলাম। আমি সমঝে বললাম, না নাই। মা লক্ষ্মী রুষ্ট হলো বলে মনে হচ্ছে। খুব মায়া মায়া স্বরে বলল, থাকলে কটা বই নিতাম। আমার মনে ঘোর বাড়ছে, বই এতটুকু কমে নাই। বুকের ভেতরে কেবলই স্নেহের ফেনা উদলে উঠছে। আহা হা, স্নেহের ফেলা। খুব আপ্লুত হয়ে বললাম, নেবে বলে যখন এসেছো, না নিয়ে ফিরে যাবে কেন? নাও না, আমি তো আছি। আমার কথা শেষ হলো কি হলো নাই, মা লক্ষ্মীগুলো ঝলসে উঠল। তাজমহলের একচ্ছত্র পাথরের সেটিংয়ের দাঁতগুলো থেকে হাসি বেরিয়ে এলো। হাসি, হাসির টুকরোগুলো ছড়িয়ে পড়লো প্রবীরের দোকানে, আর বইগুলো লাফিয়ে লেপিয়ে টোপাটোপ ব্যাগে উঠলো। ব্যাগ ভর্তি হলো, কিন্তু আমার পকেটে পয়সা এলো নাই, এলো নাই। মেয়েগুলো, ললনাগুলো দ্রুত হাওয়ায় মিলিয়ে গেল। ঘোড়ার পায়ে জিন লাগিয়ে উদ্ভ্রান্ত ছুটে এলো প্রবীর। হাঁপাতে হাঁপাতে বলল, বাবা কাউকে কোনো বই টই দাও নাই তো? আমি প্রবীরকে, আমার ছেলেকে মিথ্যা কথা বললাম। না, আমাকে বোকা পেয়েছিস? আমার কথা শুনে প্রবীর হো হো হাসলো। হাসতে হাসতে বলল, কালে কালে যা হয়েছে দেশটা। আমার বুকে উদলে ওটা স্নেহের ফেনা কেডিলির গা বেয়ে উনুনে পুড়ছে, পুড়ে চুয়া গন্ধ উঠছে। কেবলই মনে হচ্ছে এখনো আমাদের এই গ্রামে যা কিছু বিদ্যা বুদ্ধি অবশিষ্ট ছিল সেটুকু লুট করে নিয়ে চলে গেল লুঠেরাদের দল। আমরা আমাদের এই অনুগল্প পাঠের অধিবেশন শেষ হলো। প্রত্যেকটা আমরা 7টা গল্প শুনলাম। আমি খুব দ্রুত দুটো তিনটে বাক্যে খালি কয়েকটা কথা বলি। বন্যিশিখা ঘটক এবং শ্যামলী রক্ষিত
এই দুজনের গল্পতে আমরা তো বর্তমান সময়ের একটা প্রেক্ষাপট এবং বিশেষ করে বন্যী শিখাদির গল্পে আমি শব্দ ব্যবহারের একটা অদ্ভুত রকমের অভিনবত্ব লক্ষ্য করলাম, যে বাংলার পাশাপাশি যে অন্য শব্দগুলোকে কি সুন্দর করে ব্যবহার করেছেন, যেটা গল্পের ক্ষেত্রে একটা আলাদা মাত্রা এনেছে। আর দেবাশিস বাবুর গল্প তো জীবনে একটা নতুন অধ্যায়ের কথা আমাদের বললেন, এবং কোথাও কি বর্তমান সময়কে তিনি চাবুক মারতে চাইছেন তার গল্পে, সেটা আমাদের ভাবাবে। আর যেটা খুব ভীষণভাবে নাড়া দিল গৌরী মৃণালের গল্পটি, এবং সেটা এই নারী জীবনের একাকিত্ব এবং তার পাশাপাশি তার অন্য একটা দিক, এটাও আমাদেরকে খুব ভাবাচ্ছে। আর দেবব্রত বাবুর পাসওয়ার্ড সত্যি পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের গোপন জিনিস খুলি, সেই জন্যই বোধহয় বৃদ্ধা মাকে মরতে দেওয়া যাবে না, সেরকম একটা পাসওয়ার্ড ওখানে লুকিয়েছিল। সুবীর এবং অর্ধেন্দুবাবু দুজনেই কিন্তু খুব যথেষ্ট মনসে আসা গল্প পাঠ করেছেন, সবাইকে ধন্যবাদ। এই অধিবেশন আমরা এখানে শেষ করলাম। জয়দেব আমাদের অত্যন্ত ভালোবাসে, ও বাঁকুড়ার সোনামুখে থেকে সকালে অত্যন্ত ভোরে বেরিয়ে এসছে, ফলে আমরা সুযোগ করে দিতে পারলাম ওর গল্প পাঠের। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান হচ্ছে 4টি গল্প আছে, 4টি 1000 শব্দের গল্প আছে, তারপরে আমরা একটা ওপেন ফোরামের আলোচনায় যাব। বলে রাখি যে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত করছেন ভাষা ও ভবিষ্যৎ। গল্প পাঠ এই পর্বে সঞ্চালনা করবেন মুর্শিদ এম, সাহিত্যিক মুর্শিদ এম। গল্প পাঠ করবেন, আমি ডেকে নেব সুকুমার রুজ, সুনেত্রা সাধু এবং আবেশ কুমার দাসকে। আপনাদের মঞ্চে আসার জন্য আমি ডেকে নিচ্ছি। আবেশ কুমার দাস আসুন, গল্প পড়ুন। নমস্কার। গল্পের নাম অপর্ণা নিয়োগী। সিগারেট শেষ করে এসে বিবস্বান দেখল তেমন এগোয়নি লাইন। শান্তিনিকেতনে ঝোলা কাঁধে বয়স্ক ভদ্রলোক পিছিয়ে দাঁড়ালেন একটু। আসুন। সামনের কমলা টি শার্টের ছেলেটা উসখুস করছিল অনেকক্ষণ থেকেই। বিবস্বানকে ফিরতে দেখে পেছন ঘোরে। লাইনটা একটু রাখবেন আঙ্কেল? সিগারেটের গন্ধে নেশা নির্ঘাত চাগার দিয়ে উঠল বাবুর। মুখে কিছু না বলে একপাশে ঘাড় হেলায় বিবস্বান। মাথায় তুলে রাখা গগলসটাকে চোখের উপর নামিয়ে নিয়ে বেরিয়ে যায় ছেলেটা। কাঁচের পাল্লার দিকে ক্ষণকাল তাকিয়ে থাকে বিবস্বান। মনে হয় না বাড়ির কাজকর্মে খুব বেশি পাওয়া যায় ফুলবাবুকে, বিশেষত ব্যাংকের লাইনে দাঁড়ানোর মতো কাজে। কিন্তু কেন কে জানে বারে বারে চোখ চলে যাচ্ছে ছেলেটার কানের লতির দিকে। সিগারেটে টান দিতে দিতেও তখন চোখের সামনে খালি ভেসে উঠছিল ছবিটা। পুরনো ফ্যাশন কি ঘুরে আসছে নাকি আবার? ঠিক এমন ঝুলপি, এমনই চুলের ঢাল 20-21 ছিল তার নিজেরও। আজকের এই মধ্য-50-এর বেড়ে চলা কপালের বিবস্বানকে দেখলে কে আর আন্দাজ করতে পারবে? ইদানিং আর চোখে পড়ে না অমন চুলের ছাঁট। পথে ঘাটে দেখেছে নাকি ছেলেটাকে কখনো? মনে তো হয় না, দেখলে মনে থাকতই। নয় করেও 7 বছর হয়ে গেল এই তল্লাটে। জায়গাটাও বিশেষ বড় নয়। মৌখিক আলাপ না থাকলেও ব্যাংকের এই আপডেটেড লাইনেরই অনেকগুলো মুখ যেমন চোখের বেশ পরিচিত। লাইনের লেজার দিক থেকে তখন শুরু হয়ে গেছে চেনা চাপানুতোর। বুধের পর বৃহস্পতি চলে যায়, আর জুনের পর জুলাই। কথাগুলোর ধরন বদলায় না এক বিন্দু, শুধু বদলে বদলে যায় কণ্ঠস্বর, আর ওঠানামা করে গলার জোর। কি হলো কি ভাই, লাইনটা এগোচ্ছে না কেন একদম? দেখুন লিঙ্ক আছে নাকি আবার? বসায় কেন এসব জিনিস? ডিসগাস্টিং। এদেশে গরুর গাড়িই চলবে মশাই। আরে দাদা, একজনের 4-5টা করে বই, সারা পাড়ার বই নিয়ে এসেছে। দুটোর বেশি করতেই দেওয়া উচিত নয় একবারে। তার বেশি থাকলে আবার দাঁড়াও গিয়ে সবার পেছনে। কেউ কিছু বলে না, কি আর হবে? মুশকিল হলো যিনি এইমাত্র নিদান দিলেন 3য় বইটার পর আবার পেছনে গিয়ে লাইন দিতে, পরের দিন তিনিই হয়তো সঙ্গে আনবেন 4টে বই। অথবা ব্যাংকের ভিড়ে দেখা হয়ে যাওয়া কোনো পরিচিতকে আড়ালে ডেকে বলবেন, কাউন্টারের কাজ সারো ভাই, বইটা আমায় দাও তো। এই গতেই চলছে দিনের পর দিন। স্টেট ব্যাংকে আসার নামে ইদানিং তাই গায়ে যেন জ্বর আসে বিবস্বানের। কি ভিড় কি ভিড়! কাছে পিঠে আরও একটা ব্রাঞ্চ খোলা দরকার, যত তাড়াতাড়ি হয়। ডিজিটাল ট্রানজ্যাকশনের কথা বলছে বটে সরকার, কিন্তু ভিড় আর কমে না ব্যাংকে।
সাত ভাবতে ভাবতে কখন যে লাইনের মুড়োয় চলে এসেছিল খেয়াল ছিল না বিবস্বানের। প্রায় দৌড়ে এসে সামনে দাঁড়িয়েছে সেই কমলা টি শার্ট, হন্তদন্ত হয়ে বের করেছে পাসবুক। সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে ভরপুর। ধোঁয়া টানতে গিয়ে আর একটু হলেই ফুলবাবু ফসকাচ্ছিলেন লাইনটা। স্ক্রিনের দিকে তাকিয়েছিল বিবস্বান। লেনদেন না থাকা প্রথম বইটাকে সরিয়ে নিয়ে অন্য একটা বই মেশিনের খাঁজে তখন ভরে দিয়েছে ছেলেটা। আচমকা পর্দায় ফুটে ওঠা নামটায় এক ঝলক আনমনা দৃষ্টি পড়তেই চমকে ওঠে বিবস্বান। অপর্ণা নিয়োগী। চলতি পাতাখানা শেষ হয়ে গেল। যান্ত্রিক কণ্ঠে মেশিনে রেকর্ডেড ইংরেজি ভয়েস জানান দিচ্ছে আরও লেনদেন বাকি আছে অপর্ণা নিয়োগীর বইতে। আরও লেনদেন বাকি আরও অনেক হিসেব নিকেশ। বই বের করে পাতা উল্টে আবার মেশিনে ভরে দিচ্ছে ছেলেটা। বহুকালের জমানো হিসেব নিকেশ বাকি পড়ে আছে অপর্ণা নিয়োগীর খাতায়। কতকাল দেরাজের কোন গোপন অন্ধকারে পড়েছিল চুলচেরা হিসেবের অপেক্ষায়। বিনা নোটিশেই আজ বুঝি আচমকা এসে গেল যত বুঝে নেয়ার মুহূর্ত। মুখ বুঝে পেছনে তাড়িয়ে থাকতে হবে বিবস্বানকে। শেষ হয়ে গেল আরও একটা পাতা। আবার মুখর হয়েছে মেশিনের যান্ত্রিক কণ্ঠ। 21 বছরের ওপার থেকে বিবস্বানের কানে তখন ভেসে আসছিল অন্য এক ঘোষণা। হাওড়া স্টেশনের জনসমুদ্রে কতজন খেয়াল করেছিল সেদিন মাইকের সেই বিশেষ অ্যানাউন্সমেন্টটা? কানে শুনেছিল যারা, কতজনই বা তাদের ভেতর মাথা ঘামিয়েছিল সেই ঘোষণায়? কেবল 4-এর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কর্ড বর্ধমান লোকালের লেডিসের সামনের কামরায় গাদাগাদি ফিরে মিশে থাকতে থাকতে আনচান করে উঠছিল বিবস্বানের বুকের ভেতরটা। ডিপার্চার টাইম পেরিয়ে যাওয়ার পরেও কেন বাজছে না গাড়ির ভেঁপু? পরপর দুবার জানান দিয়েছিল হাওড়া স্টেশনের রেলের মাইকটা। মেচেদা থেকে আসছেন যোগব্রত নিয়োগী। আপনি যেখানেই থাকুন এনকোয়ারির সামনে চলে আসুন, আপনার জন্যে এখানে অপেক্ষা করছেন। আর কর্ড বর্ধমান লোকালের লেডিসের সামনের কামরায় 25 ডিসেম্বরে সেই একরাশ ভিড়ে সেঁধিয়ে থাকতে থাকতে বারে বারে বাঁ হাতের কবজি উল্টে উল্টে দেখছিল বিবস্বান। মাইকের ঘোষণার সঙ্গে কি কোনো যোগাযোগ আছে ডিপার্চার টাইমের 3 মিনিট পরেও গাড়ি না ছাড়ার? এদিক ওদিক তাকাতে তাকাতেই ভিড়ের ফাঁক ফোকর দিয়ে আচমকা চোখ পড়েছিল প্ল্যাটফর্মে। খাঁকি পোশাকের লম্বা দোহারা চেহারার একটা মানুষ ঘোরাফেরা করছিল সেই মুহূর্তে 4-এর প্ল্যাটফর্মে। যতদূর চোখ চলে এপাশ ওপাশ ঘাড় উঁচিয়ে যেন দেখার চেষ্টা করছিল, খোঁজার চেষ্টা করছিল কাউকে। ছ্যাঁত করে উঠেছিল বুকের ভেতরটা। কি হলো কি দাদা, আর ভেতরে ঢোকা যাবে না? সুস্থির হয়ে দাঁড়ান তো একটু। সেই থেকে বড়দিনের ভিড়ে একেবারে গাদাগাদি কামড়া। অমন ভিড়ভাট্টাই অবশ্য চেয়েছিল বিবস্বান। বালিতে নেমে সটকানোর পরিকল্পনাও ছকাই ছিল মাথায়। কিন্তু রেল পুলিশটাকে দেখে কামরার আরও ভেতরে সেঁধানোর চেষ্টা করতে গিয়েই পাঁজরে খাওয়া সেই গুঁতোটাকে আজও মনে আছে। এখনকার মতো ধরি মাছ নাছুই ফানি মার্কা শীত পড়তো না তখন। তবুও যতক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল গাড়ি, একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে উঠেছিল। আচমকাই মনে হয়েছিল খুব বড় একটা ভুল হয়ে গেছে। সোয়েটারটাকে খুলে নেওয়ার দরকার ছিল গাড়িতে ওঠার আগেই। না, গরমের জন্য নয়। যদি এরপর মাইকে বলতে শুরু করে স্টেশন থেকে আচমকা ভ্যানিশ হয়ে যাওয়া সেই যোগব্রত নিয়োগীর পোশাক আশাকের বিবরণ, চোখের সামনে হাতে বোনা লাল কালোর ডোরা দেখে সন্দেহ হবে না তো কারো? আবার সোয়েটার খুলবেন নাকি? দেখালেন বটে দাদা। প্রথম ট্রেনে চাপছেন বুঝি ভাই? গাড়ি কোথায় যাবে জানা আছে তো? টিটকিরি টিপ্পনিতে কান দেওয়ার সময় তখন নয়, কিন্তু সোয়েটার খুলতে খুলতেই মনে হলো আরও বেশি করে আশপাশের মানুষজনের চোখে পড়ে গেল না তো তার সোয়েটারের রং। ঠিক এখনই যদি বেঁচে ওঠে মাইকে, লিলুয়ার দিক থেকে গাড়ির ভেঁপু আর্তনাদ করে উঠল ঠিক তখনই। আর কয়েক মিনিট দেরি হলে হয়তো হার্ট ফেলই হয়ে যেত সেদিন। দিন দিন দাদা, বইটা দিয়ে দিন, দাঁড়িয়ে থাকবেন না। চমক ভেঙে নিজেকে মেশিনটার একেবারে মুখোমুখি দেখতে পেল বিবস্বান। কাজ সেরে কমলা টি শার্ট তখন বেরিয়ে যাচ্ছে কাঁচের দরজা ঠেলে। মুহূর্তেরও ভগ্নাংশের মধ্যে কর্তব্য স্থির করতে পারে না বিবস্বান। অপর্ণা নিয়োগী নামের মানুষ কি একটাই আছে গোটা পৃথিবীতে? কে বলে দেবে এ কোন অপর্ণা নিয়োগীর স্থাবর অস্থাবরের দস্তাবেজ হাতে এসেছিল ছেলেটা? ওদিকে তখন দ্রুত দরজার আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে বিবেশ্বনেরই
মাথা সমান সেই 20-21-এর অবয়ব। পরক্ষণেই মনস্থির করে ফেলে হাওড়া স্টেশনের জনারণ্যে সেদিন অতীতের একটা মিথ্যা পরিচয়কে ফেলে দিয়ে আসা বিবস্বান। কি হলো মশাই, করে যান, ছাড়ুন ছাড়ুন, আপনার বইটা দিন। আশ্চর্য, এতক্ষণ দাঁড়িয়ে রইলেন ভদ্রলোক। শান্তিনিকেতনে ঝোলা কাঁধে সেই বৃদ্ধের কণ্ঠস্বর বা তার পেছনের মানুষদের কথাবার্তার কিছুই আর পৌঁছয় না বিবস্বানের কানে। প্রায় দৌড়ে এসে যখন কাঁচের পাল্লার হাতল ধরেছিল সে, ঠিক তখনই বাইরে শোনা গিয়েছিল একটা মোটরসাইকেলের চালু হওয়ার পরিচিত শব্দ। নমস্কার। গল্প পড়লেন আবেশ। এরপর আমি ডেকে নেব সুনেত্রা সাধুকে। উপস্থিত সকল সুধীবৃন্দকে শ্রদ্ধা জানাই এবং সাহিত্য সৃজনীর সঙ্গে যুক্ত সকল সদস্যদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি গল্প পাঠ শুরু করছি। গল্পের নাম তার ছেঁড়া যন্ত্র। রবিবার সকালে মাছ বাজারটা ভিড়ে ঠিক ঠিক করে, পা রাখা দায়। তার উপর আবার সেদিন সব মাছের দরই আগুন। শনিবারেও যে চিংড়ি 500 টাকা কিলো ছিল, রবিবার এলেই তা এক লাপে হয়ে যাবে 750। তাও পড়ে থাকে নাকি? বাজারে নামতে যা দেরি, চোখের নিমেষে সব হাওয়া। মাছের জন্য এত ঠেলাঠেলি দরাদরি একেবারেই পোষায় না। তাই অপরেশ সোমবার মাছ বাজারে আসে একটু সকাল সকাল। অফিসের তাড়া থাকে ঠিকই, তবে বাজার ফাঁকা থাকার জন্য বিশেষ দেরি হয় না। এই তো 2 বছর পরে তার রিটায়ারমেন্ট, তখন আর অফিসের তাড়া থাকবে না। আর কিনবে তো রুই না হয় কাতলা, এ মাছ রোজই মেলে। কাজেই কাজে দেরি হবার কোনো প্রশ্নই নেই। এদিক ওদিক একটু ঢু মেরে নষ্ট করার মতো সময় অপরেশের নেই। সোজা গোবিন্দর দোকান থেকে মাছ কিনে বেরিয়ে পড়ে। সেদিনও মর্নিং ওয়াক ফেরত সকাল সকালেই বাজারে ঢুকেছিল অপরেশ। গোবিন্দ বৈরাগী তার নির্দিষ্ট জায়গায় রুই, চিতল, কাতলা, ভেটকির পসরা সাজিয়ে বসে আছে। অপরেশ গিয়ে দাঁড়ালো। ভেজা মাছগুলোতে ছপছপ করে জলের ছিটে মারছিল গোবিন্দ। অপরেশকে একবার দেখেই মুখ নামিয়ে নিল। ব্যবহারে বিশেষ তাপ উত্তাপ নেই। গোবিন্দ জানে 500 গ্রাম কাটাপোনার বেশি এলো কিছুই কিনবে না, তাই বাড়তি খাতির না করলেও চলে। জল ছেটানো শেষ হলে বটির ফলাটা কাঠের বাটে মোটা বাটখারা দিয়ে ঠুকে ঠুকে নিচ্ছিল। সবে দোকান খুলেছে। পিছনের দেয়ালে টানানো অন্নপূর্ণার ছবির সামনে ধূপ দুটো এখনো জ্বলছে। এবার বিক্রি বাটা শুরু করবে। সামনে পড়ে থাকা দুটো কাটা মাছ অপরেশকে দেখিয়ে বলল, কোনটা দেব, এইটা না ওইটা? দুটোই মরা, স্বাদেও বিশেষ পার্থক্য হবে বলে মনে হয় না। অপরেশ অপেক্ষাকৃত লাল কানকোয়ালা মাছটার দিকে নির্দেশ করে বলতে যাবে ওইটা, ঠিক তার আগের মুহূর্তে সে মৃত্যুকে দেখতে পেল। ঘন নীল শার্ট গায়ে, কালো প্যান্ট পরে ঠিক কহাত দূরেই গোবিন্দর পিছনে দাঁড়িয়ে আছে। অপরেশকে দেখেই মুচকি হাসল মৃত্যু। অপরেশও হাসি ফিরিয়ে দিল। বাবু কাকে দেখে হাসছে দেখতে গিয়ে মাথা ঘুরিয়েও গোবিন্দ কাউকে দেখতে পেল না। তোর কাছে কোনো জ্যান্ত মাছ নেই? 2.5-3 কিলোর কাতলা? গোবিন্দ উৎসাহী হয়ে উঠেছে। হ্যাঁ বাবু, আছে তো, দাঁড়ান বলে পিছনে চৌবাচ্চা হাতড়ে একটা প্রায় 3 কিলোর কাতলা খুঁজে বের করে অপরেশের সামনে ফেলেছে। একেবারে জ্যান্ত, খাবি খাচ্ছে। নিয়ে যান বাবু, 1 নম্বর মাল। চৌধুরীদের মিঠা পুকুরে জাল ফেলেছিল, এই টাটকা নিয়ে এলাম, লোকাল মাছ। দে, কেটে কুটে দে। বাড়িতে বড় বঁটি নেই, তোর বৌদি এসব পারে না। আজকে বাড়িতে লোকজন আসবে নাকি? অনুষ্ঠান আছে কিছু? গোবিন্দর কথা শুনে অপরেশ আর মৃত্যু চোখাচোখি করে হাসে। ব্যাগটা বেশ ভারী হয়েছে, 3 কিলো ওজন, মাছের মাথাটাও বেশ বড়। অপরেশ পুঁই শাক নিল, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়াটা বিথি বেশ ভালোই রাঁধে। কিছু মাথা মুগ ডালেও দিতে বলবে। মৃত্যু পাশে এসে দাঁড়িয়ে অপরেশের বাজার করা দেখছে। হঠাৎ অলোক সাঁপুইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। কি অপরেশ দা, এখন 9:36 ধরছেন না? বহুদিন ট্রেনে দেখা হয় না, শরীর ভালো তো? আগে ট্রেনটা ধরি আজকাল, নতুন বস খুব পাংচুয়াল, তাই। এমনি আমার শরীর ভালোই, তবে একদিন বাড়িতে আসুন না, কথা হবে বলেই মনে মনে জিভ কাটল অপরেশ। সে আজ আছে কাল নেই, শুধু শুধু নেমন্তন্ন করলো। মৃত্যুর চোখে রাগ দেখল সে।
কি মনে হতে একটা 2000 টাকার নোট বার করে অলোক সাপুয়ের হাতে দিয়ে অপরেশ বলল, এটা বিমলকে একটু দিয়ে দেবেন, ওর ভাইটার রক্তের কি যেন অসুখ হয়েছে বলছিল, টাকার দরকার। আপনি আজ অফিসে যাবেন না? না, আজ ছুটি নিয়েছি, বাড়িতে একজন এসেছেন। বেশ, আমি দিয়ে দেব। বিমলকে বলবো আপনাকে ফোন করে নিতে। অলোক চলে গেল। অপরেশ বাজার থেকে বেরিয়ে মৃত্যুঞ্জয় সুইটসে ঢুকলো। দোকানের নাম শুনে পেটের ভিতর হাসি বুজকুড়ি কাটছে, মৃত্যুর মুখেও খিল্লির হাসি। কচুরি, আলুর দম, ঘিয়ের পান্তুয়া, রসমালাই কিনল অপরেশ। এতে রসগোল্লাটাও বিখ্যাত, কি স্বাদ, তাও কিনলো খান কতক। ক্ষীর ঘন মিষ্টি দই নিল 500। তারপর মাতারা ভ্যারাইটি স্টোর্সে ঢুকে কটা হজমোলা কিনলো। টকটক ঝাল ঝাল কি ভালো যে লাগে, বিথি দেখলেই বকে। কটা হজমোলা মুখে ফেলে শিশিটা পাঞ্জাবির পকেট চালান করলো অপরেশ। গলা তুলে জিজ্ঞেস করলো, তাপস আমার কটা টাকা বাকি আছে রে? তাপস অন্য একজন খদ্দেরকে চিড়ে ওজন করে দিচ্ছিল, বলে এখনো তো মাস শেষ হয়নি কাকু, একেবারে দেবেন। আরে বল না, মিটিয়ে দিই। খুব বেশি বাকি ছিল না, 5 মতো। টাকাটা দিয়ে দিতেই পকেটটা খালি হয়ে গেল, নির্ভার লাগছে। একটা রিক্সা ডাকলো অপরেশ, অন্যদিন হেঁটেই ফেরে। আজ ব্যাগটা বেশ ভারী। মৃত্যুও উঠে বসলো রিক্সায়। দুজনে যাচ্ছে, কারো মুখে কথা নেই। মাঠের ধারে শিমুল গাছটা লালে লাল, পলাশ গাছটাতেও যেন আগুন লেগেছে। কদিন আগেই দোল গিয়েছে, এখনো রাস্তায় বসন্তের দাগ। আবিরের প্যাকেট, ছেঁড়া রঙিন জামা পরে আছে ইতিউতি। পরের বসন্তটা আর দেখা হবে না। আলগা দীর্ঘশ্বাস ছাড়লেন অপরেশ। মৃত্যু তাকালো, তার চোখে সান্ত্বনা। তোমার কি মাথা খারাপ? এত মাছ কেউ কেনে? দুটো মানুষ কত জন্ম ধরে খাবো, আর এত মিষ্টি একসাথে কিনে এনেছো কেন? কে খাবে? তোমার সুগার সে খেয়াল আছে? আবার কচুরি, একদিনে এত খেলে শরীর খারাপ হবে না? শুধু শুধু এতগুলো টাকা শ্রাদ্ধ। বিথি বাজার দেখে বেজায় চড়েছে। একদিনই তো, রোজ রোজ কি আনি? আর ছুটি নিয়েছি, আয়েশ করে খাবো। ছুটি কই? কাল সকালে বললে না তো? 7 সকালে তাড়াতাড়ি রান্না বসালাম। ভালোই তো, রান্না সেরে নাও। কতদিন বসে দুটো কথা হয় না। তোমার আজ কি হয়েছে বলো তো? অন্যদিন হলে কোনো না কোনো কারণে এতক্ষণ বার দুয়েক ঝগড়া হয়েই যায়। অপরেশ হাসে। একটু দূরে সোফায় বসে আসে মৃত্যু, ঘন ঘন ঘড়ি দেখছে। অপরেশের রকম সকম দেখে ঈষৎ বিরক্ত বুঝিবা। ডালটা বৃতি অপূর্ব রেঁধেছে। মাছ ভাজা আর ডাল দিয়ে বেশ খানিকটা ভাত খেয়ে ফেললো অপরেশ। ছাঁচড়াটা বৃতি এমনি ভালো রাঁধে, সাথে দই মাছটা পুরো বিয়ে বাড়ির মতো খেতে হয়েছিল। আজ খুব তৃপ্তি করে ভাত খেলো অপরেশ। জলখাবারে রসগোল্লা পান্তুয়া খেয়েছিল, ভাতের পাতে দই আর রসমালাই নিল। বৃতি কোনো কালেই বেশি খেতে পারে না, সে সবই খেলো একটু একটু করে। একটা পান হলে দিব্যি হতো, কি বলো? আচ্ছা বিতি, ব্যাংকের লকারের চাবি কোথায় থাকে জানো তো? আলমারি খুলেই বাঁদিক থেকে যে কাঠের বাক্সটা আছে ওখানে, ওইখানেই সব দরকারি কাগজ আছে, মানে LIC, ফিক্সড ডিপোজিট, আধার, প্যান, ব্যাংকের বই সব আছে। তো আছে, আমি জেনে কি করব? আশ্চর্য, অত দায়িত্ব আমি নিতে পারবো না, ওসব তুমিই দেখো। এই দেখো, আমাদের নাতিবাবু আজ স্কুলে ভর্তি হয়েছে, টুকুন ছবি পাঠিয়েছে। অপরেশ বৃথির একমাত্র মেয়ে টুকুন দিল্লিতে থাকে, বিয়ে হয়েছে তা বছর 5 হবে। জামাই ভালো মানুষ, অপরেশ নিশ্চিন্তে থাকে। ফোনে নাতির ছবি দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর কখনো দেখতে পাবেন না। মৃত্যু সোফা ছেড়ে শিওরে এসে বসেছে, তর্জনে দিয়ে ঘড়ি দেখাচ্ছে অপরেশকে। হয়তো বলছে অনেক তো হলো, এবার পাত্তারি গুটিয়ে চলো। বিথি ঘুমিয়ে পড়েছে। হালকা নাক ডাকার আওয়াজ হচ্ছে। অপরেশের বুকের বাঁদিকের চিনচিনে ব্যথাটা তীব্র আকার নিচ্ছে, প্রবল কষ্ট হচ্ছে। শরীর ছেড়ে প্রাণ বেরোনো তো 4টিখানি কথা নয়। হাঁক পাক করতে করতে বিছানা ভিজিয়ে ফেলেছে। বোধহয় মুখ দিয়ে গোঙানির মতন আওয়াজ হচ্ছিল। বিথি জেগে গিয়েছে, জল খাওয়ালো, ফ্যান ফুল স্পিডে দিয়ে ছোটাছুটি করছে ঘরময়। কি করবে বুঝে উঠতে পারছে না, কাকে কাকে ফোন করছে যেন। মিনিট 2 পর যন্ত্রণাটা একেবারেই কমে গেল, শরীরটা বেশ হালকা লাগছে। অপরেশ নিজের মৃতদেহটা খাটে শুয়ে থাকতে দেখলো। বিথির কান্না শুনে পাড়া প্রতিবেশী জড়ো হয়েছে। শোবার ঘরটা লোকে লোকারণ্য। ভিড়ের মধ্যেও তাপস আছে, কাছেই বাড়ি। কাকিমা, এ কি হয়ে গেল? আজ তো সকালবেলায় বাজার ফেরত আমার দোকানে এসেছিল কাকু, হজমোনা কিনলো, বললো আর কত বাকি আছে বল, দিয়ে দিই। বললাম মাস ফুরেলে দেবেন, শুনলো না, জোর করে দিয়ে দিল। মিতি শুনে অবাক হলো। মাস না পড়তেই ধার মেটালো? তার মানে লকারের চাবি, দরকারি কাগজপত্র সংক্রান্ত কথোপকথন চলে যাবেই বলে কি কথা বলেছিল? ইস, মিথি আগে বুঝলো না। হাউ হাউ করে কাঁদতে লাগলো সে।
অপরেশ শেষবারের মতন ঘরটা ঘুরে ফিরে দেখে নিচ্ছে। পরের জন্মে কোথায় ঠাঁই হবে কে জানে। সে বেশ যত্ন করে দাঁড়িয়ে থেকে বানিয়েছিল বাড়িটা, মিস্ত্রির হাতে ছেড়ে দেয়নি। রড সিমেন্ট সব 1 নম্বর। দেয়ালে হাত বোলালো খানিক, শুনতে পেল টুকুনরা দিল্লি থেকে রওনা দিয়েছে, পৌঁছতে তাও ঘন্টা 5। ততক্ষণ কি থাকতে দেবে মৃত্যু কে জানে। বিথি কার সঙ্গে যেন কেঁদে কেঁদে কথা বলছে ফোনে। অলোক সাপুই 2000 টাকা দিয়েছে বিথির কান্না দ্বিগুণ হলো। মানুষটা তবে বুঝতে পেরেছিল সে মারা যাবে, শুধু বিথি বুঝলো না। এসব দেখতে আর ভালো লাগছিল না অপরেশের। এত খাবার দাবার কেউ একসঙ্গে দেয়, নিষেধ করতে পারলি না, বয়স তো হয়েছে। অপরেশের দিদি চোখ মুছছেন আর বিথিকে দুষছেন। অপরেশ দিদিকে কিছু বলতে পারে না, সে ক্ষমতা তার নেই। পায়ে পায়ে ঘর থেকে বেরিয়ে আসে সে। মৃত্যু তার হাতটা শক্ত করে ধরে আছে। বাড়ির বাইরেও লোকজন গিজগিজ করছে, এত মানুষ অপরেশকে ভালোবাসে, তা সে বেঁচে থাকতে টের পেল না। সবাই অপরেশের গুণগান করছে। তারই মাঝে লড়ঝড়ে সাইকেল চালিয়ে হন্তদন্ত করে গোবিন্দ এসে দাঁড়ালো। সকালে কি হয়েছিল তার ব্যাখ্যান করে বলছে আর হাই হাই করছে। গোবিন্দকে দেখেই ঝপ করে একটা প্রশ্ন মাথায় এলো, সকালে মৃত্যু কি গোবিন্দর পিছনেই দাঁড়িয়েছিল? তবে কি অপরেশ নিজে যেচে মৃত্যুকে ডেকে আনলো, নাকি তাকে নিতে মৃত্যু এসেছিল? অপরেশের মনে পাক খেতে থাকা প্রশ্নটা মৃত্যু টের পেয়েছে। তার মুখে অদ্ভুত এক রহস্যময় হাসি, যার অর্থ হ্যাঁ অথবা না দুটোই হতে পারে। অপরেশ মৃত্যুর ঠান্ডা হাত ধরে মাঠের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। বিকেলের হলুদ আলোয় ভিজছে শহর। শনশন শব্দে বসন্ত বাতাস বইছে, ঝরা পাতার ঘূর্ণি উঠছে। পলাশ গাছের নিচে বিছিয়ে আছে কমলা রঙের বসন্ত। একটা গান বিথি খুব শুনতো, সেই লাইনটা বারবার মনে পড়ছে। তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছে আমলকি বনে, শোনো বসন্ত এসে গেছে। নমস্কার। গল্প পড়লেন সুনেত্রা। আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং মৃত্যু যে সবসময় আমাদের নাড়া দিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে হাঁটছে, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এরপর গল্প পড়তে আসবেন সুকুমার রোজ। সুকুমার অনেক দিন থেকে গল্প পড়ছেন, তার গল্প আমরা শুনবো, খুব ছোট গল্প। সুকুমার আসুন। গল্পের নাম সাপ। প্রায় 2.5 বছর পর স্কুল খুলেছে। অশিক্ষক কর্মচারীরা এখনো দীর্ঘ লকডাউনের হ্যাংওভার কাটিয়ে উঠতে পারেননি। তাদের চলাফেরা ও কাজকর্মে জড়তা লক্ষ্য করা যাচ্ছে। তারা তা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টাও করছেন। এখন অবধি সাফসুতরোর কাজ শেষ হয়নি, পুরোদমে কাজ চলছে। শিক্ষকরা বাইরে চেয়ার পেতে বসে করোনাকাল ও দীর্ঘ লকডাউনের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন। এমন সময় ভেতর থেকে একটা হই হট্টগোল ভেসে আসে। কিছু একটা ঘটেছে বুঝে শিক্ষকেরা উঠে ভেতরে যান। গিয়ে দেখে শুনে তো চক্ষু চড়ক গাছ। টিচার্স রুমের একটা চেয়ারের ওপরে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে রয়েছে, সামান্য নড়াচড়াও করছে। তা দেখে এক একজনের এক এক মন্তব্য। কেউ বলেন জাত গোখরো, কেউ বলেন রংটা কিছুটা কালচে, কালকেটাও হতে পারে। সকলেই কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রবল কৌতূহলী। এখন কি করণীয় তা নিয়ে কারো খুব একটা মাথা ব্যথা নেই। লকডাউনের পর স্কুল খুলতেই এ যেন এক মজার ব্যাপার। রসিক প্রধান শিক্ষক বলে ওঠেন, একটা ঘুম পাড়ানি মাসি পিসি খুব দরকার। তা না জোগাড় হলে অন্তত 1 সেট সোনার কাঠির উপর কাঠি। অন্যান্যরা কথার ধর্তায় পান না, প্রধান শিক্ষকের মুখের দিকে তাকিয়ে থাকেন। প্রধান শিক্ষক মিটিমিটি হেসে বলেন, ওরা যে গর্ত ছেড়ে চেয়ারে উঠে বসেছে, অথচ এ সময় ওদের শীত ঘুমে থাকার কথা। কবে ভোট হয়ে গেছে এখনো জেগে? ওগুলোর কিছু একটা থাকলে ওদেরকে ঘুম পাড়ানো যেত। এবার কয়েকজন শিক্ষক কথার গূঢ় অর্থটা ধরতে পারেন। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের এক সময়ের কমিটি মেম্বার, পলিটিক্যাল সায়েন্সের স্যার চশমার উপর দিয়ে তাকিয়ে বলেন, মাসি না থাক পিসি তো আছেন স্যার, তিনি তো আমাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। গোখরো বা কালকে উঠে না ঘুমুলে তেনারার দোষ কি? জীবনবিজ্ঞান স্যারের ছদ্ম গম্ভীর গলা, ওদের আর দোষ কি, আমরাই দায়ী। শীত কোথায় যে ওরা শীত ঘুম দেবে? বিশ্ব উষ্ণায়ন তো আমরাই করছি। জানেন তো কন্যাশ্রী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নোবেল পাওয়ার সম্ভাবনা আছে, এতে সারা বিশ্ব উত্তপ্ত হচ্ছে।
ভৌতবিজ্ঞান স্যার মজাটা ধরতে পেরে কথায় অংশগ্রহণ করার চেষ্টা করেন। তিনি আইনস্টাইন স্টাইল চুলে দুবার আঙুল চালান। যতদূর জানি আবহাওয়া একটা নির্দিষ্ট তাপমাত্রায় নামলে সাপগুলো শীত ঘুমে যায়। পশ্চিমবঙ্গে পারদ তো ততটা নামেই না, সারা বছর মিটিং মিছিল। তাছাড়া পশ্চিমবঙ্গে তাপমাত্রা নামবে আশা করাই বৃথা। এখানে উন্নয়নের চাকা সবসময় ঘুরছে, ঘূর্ণনে ঘর্ষণ, ঘর্ষণে তাপের উৎপত্তি। এখনকার WBTST এর মেম্বার ইতিহাসের স্যারের গলায় পাতিহাসের ফ্যাসফ্যাসানি। এই ইতিহাস কিন্তু অন্য কথা বলে। রাজশক্তি আর জনশক্তির সংঘাত হলে তবেই না সমাজ জীবনে উত্তাপ বাড়ে। বিগত 15-20 বছর আগে যা ঘটেছিল, সমাজ জীবন প্রবল উত্তপ্ত হয়ে উঠেছিল। এখন কেরোসিন টু ভ্যাকসিন সবকিছুই জনগণের দুয়ারে। তাই সরকার ও জনগণ সংঘাত নেই মানে উত্তাপ নেই, মানে কিনা শীতলতা। সুতরাং শীত ঘুমেই তো থাকা উচিত। তবুও কেন যে পলিটিক্যাল সায়েন্সের স্যারের হা হা হাসি, সেই সঙ্গে রেড স্যালুট। একদম ঠিক বলেছেন, সে কারণেই সাপ শীত ঘুম ছেড়ে চেয়ারে, আর জনগণ এখন শীত ঘুমে। জনগণের ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই যতক্ষণ না ওদের পিঠে ছ্যাঁকা লাগছে। সমাজবিজ্ঞান স্যারের নাকি সুর, সে আর বাকি কি আছে? বিটি বেগুন বাজারে আসা সত্ত্বেও বেগুন 80 টাকা, টমেটো 100 টাকা কিলো, সর্ষে তেল 200। তাতে অবশ্য সাপের কি এলো গেল, তারা তো গর্তে বসেই প্রয়োজনের অতিরিক্ত খাবার পেয়ে যাচ্ছে, আর আমরাই সে খাবার জোগাচ্ছি। ছেলের চাকরির দরকার, 15 লাখ দিলাম। মেয়েকে কলেজে ভর্তি করা দরকার, 3 লাখ দিলাম। গিন্নির সামাজিক প্রতিষ্ঠা দরকার, NGO খুললো, রেজিস্ট্রেশনের জন্য 10 লাখ দিলাম। এত খাবার পেলে সাপ কি আর গর্তে থাকে? চেয়ারে উঠে তো বসবেই। বিচক্ষণ হেড স্যারের গলায় উচ্ছ্বাস, রাইট, দ্য কজ ক্যানট বি এফেক্ট উইদাউট এনি কন্ডিশন। সাপ চেয়ারে উঠে বসার কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করা দরকার এবং তার জন্য প্রয়োজনে CBI তদন্ত চাওয়া যেতে পারে। সেটা করলেই সাপের শীত ঘুমে না যাওয়ার আসল কারণ বেরিয়ে পড়বে। ইতিহাসের স্যার বলেন, আপনি ঠিকই বলেছেন, তবে ইতিহাস কিন্তু অন্য কথা বলে স্যার। CBI তদন্তের জন্য সামনে ইলেকশন লাগবে, তা তো এখন নেই। এতক্ষণ ফিজিক্যাল এডুকেশনের স্যার বসে চুপচাপ শুনছিলেন। তিনি তার হাফ শার্টের বাইরে থাকা বাইশেপে হাত বুলোতে বুলোতে বলেন, আমি কিন্তু চরমপন্থীতে বিশ্বাসী। সামান্য সাপের চেয়ারে ওঠা নিয়ে এত তর্ক বিতর্কের কি আছে? অনুমতি দিলেই আমি সাপটাকে ওই চেয়ারে থেঁতলে দিতে পারি। জীবন বিজ্ঞান স্যারের ছদ্ম প্রতিবাদী গলা, এই ভুলটা একদম করবেন না। বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তর আর ওই অ্যানিম্যাল লাভার সোসাইটিরা রে করে তেড়ে আসবে। তাছাড়া এতে ইকোসিস্টেমের সাইকেল ব্রেক করতে পারে। তার চেয়ে সাপকে চেয়ারে রোদ পোহাতে দিন, যখন ঘুম পাবে ঠিক ঘুমোতে যাবে। এমন সময় চতুর্থ শ্রেণীর কর্মী যে সাপটাকে চেয়ারের উপর আবিষ্কার করেছে, সে সব শুনে টুনে হেড স্যারকে বলে, স্যার আপনার ঘরের কুলারটা এনে ওই চেয়ারের দিকে মুখ করে চালিয়ে দেব, তাতে ঘরের ঠান্ডা বাড়বে, শীতকাল ভেবে সাপ গর্তে চলে যাবে। এ কথা শুনে সকলে সমস্বরে বলে ওঠে, আরে বিশ্বজুড়ে এই পদ্ধতিই তো এখন চলছে, কথাটা কেন যে এতক্ষণ মাথায় আসেনি। আনো শিগগির তোমার কুলার নিয়ে এসো। এমন সময় সাপটা শীত ঘুমে যাওয়া তো দূরের কথা, চেয়ারের উপরেই ফনা তুলে দাঁড়ায়। নমস্কার। গল্প আমরা শুনলাম, এখানে আলোচনা বা মন্তব্যের খুব সময় নেই, সুতরাং এই গল্পের আসরটা শেষ হলো। সবাইকে ধন্যবাদ সাহিত্য সৃজনীকে।